নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ঘোষণায় বা নির্দেশে নতুন নির্দেশিকায় নতুন একাধিক নিয়ম জারি হয়েছে, যার মধ্যে যাদের আন্ডার ইনকোয়ারি অপশান দেখাচ্ছিল সেই আন্ডার ইনকোয়ারি অপশানে প্রত্যেকেই কি অ্যাকচুয়ালি টাকা পাবে। 3,000 টাকা করে মাসিক সুবিধা কি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কি অনুযায়ী আপনাদের ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হবে এবং এই ভেরিফিকেশনে কারা অ্যাকচুয়ালি বাদ যাবে এবং বিশেষ প্রশ্ন নতুন যে নির্দেশিকা সেই অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তিনটের বেশি ঘর থাকলে বাদ যাবে এবং তিনটের বেশি ঘর থাকলে কি সত্যিই বাদ যাবে। সমস্ত অফিসিয়াল তথ্য বিস্তারিত এই ভিডিওতে সম্পূর্ণটা এক্সপ্লেন করব এবং যে বিভিন্ন ভুল বিষয় উঠে আসছে, যে পরিবারের ইনকাম ফাইল থেকে শুরু করে একাধিক তথ্য, একই সাথে আপনার আর পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলে কি আপনি পাবেন না এই নির্দেশিকা অনুযায়ী, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের আলোচনা করব, যাতে আপনি সম্পূর্ণভাবে জানতে পারেন আপনি অ্যাকচুয়ালি এই অন্নপূর্ণা যোজনার টাকা বা সরকারি অনুদান সরকারি তহবিল থেকে পাবেন না। আর যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে কি হবে সমস্তটা বলবো। তার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। তো সরাসরি দেখে নিন সমস্ত ইনফরমেশন। প্রথমেই বলে রাখি কেন আপনার স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। প্রথমে যে টোটাল আবেদন করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আবেদন অনলাইনে জমা পড়েছে সেটা হচ্ছে 1,62,00,000 মহিলা বা বোন বা দিদি বা আপনারা আবেদন করেছেন এবং তার মধ্যে 1,22,00,000 অ্যাপ্রুভ হয়েছে। সরকার বলছে বাতিল হয়েছে 27,83,000, কিন্তু মহিলার টাকা মানে তোমার আন্ডার ইনকোয়ারিতে রয়েছে 27,83,000, কিন্তু কম মহিলা না, প্রচুর পরিমাণ মানুষের কিন্তু আন্ডার ইনকোয়ারি রয়েছে। এক্ষেত্রে প্রথম পর্যায়ে অনেকে যোগ্য ভুলবশত বাতিল হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, শুনুন, ভুলবশত বাতিল হয়েছে এবং সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে 4 জুলাই মন্ত্রিসভায় রিভিউ মিটিংয়ের ফর্মগুলো পুনরায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে মূল কথা, আন্ডার ইনকোয়ারি মানে আপনার আবেদনের চূড়ান্ত বাতিল নয়, এটি সংশোধনের একটি দ্বিতীয় সুযোগ, মানে সংশোধন করার জন্য একটি দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে। হয়তো কোনো কারণে আপনার ফর্ম রিজেক্ট হয়েছে, আপনার কোনো গরমিল রয়েছে, আপনি যোগ্য কিন্তু ভুলভাল ফর্ম ফিল আপ করার কারণে, সেই কারণেই আপনাকে কিন্তু দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে, আপনার আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেটা দেখা হবে। প্রথম হচ্ছে সাময়িকভাবে বাতিল। সাময়িক বাতিলের কথা যদি বলি, প্রফেশনাল রিজেকশন মানে প্রাথমিক পর্যায়ে ফর্ম বাতিল। এখানে কিন্তু প্রথমেই বলে রাখি, আপনারা দেখেছিলেন যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড, যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখিয়েছে তাদের প্রত্যেকের কিন্তু এখন আন্ডার ইনকোয়ারিতে রয়েছে। এক্ষেত্রে এই রিজেকশন মানে সরকার বলছে ওটা অ্যাকচুয়াল সম্পূর্ণ বা চূড়ান্ত বাতিল না, ওখানে বলা হয়েছিল অ্যাপ্লিকেশান রিজেক্ট মানে এই মুহূর্তে বাতিল, তারপরে পর্যালোচনা করে দ্বিতীয় সুযোগ পাবে। এবং যেহেতু জমায়েত হয়েছিল পঞ্চায়েতে, বিভিন্ন সমস্যা হয়েছিল, সেই কারণে কিন্তু এই স্ট্যাটাসটা চেঞ্জ করে প্রফেশনাল রিজেকশন এটাকে বলা হয়েছে এবং এখন আন্ডার ইনকোয়ারি বলা হয়েছে। মানে প্রাথমিকভাবে বাতিল, আপনি এই অস্থায়ী আপনার ফর্মটি রিজেক্ট করা হয়েছে, কিন্তু আপনি আবার ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করা হতে পারে। এবার এখানে বলে রাখি কি, বিভিন্ন রকম অভিযোগ কমপ্লেন বা রিসিপ্ট মানে যোগ্যদের নাম যদি বাদ পড়ে তাহলে আপনি কমপ্লেনও করতে পারবেন, এমন বিষয়ও কিন্তু বলা হচ্ছে। একই সাথে ফিল্ড ভেরিফিকেশান আন্ডার ইনকোয়ারি যদি থাকে, বাড়ি বাড়ি গিয়ে ফোনে পুনরায় তথ্য যাচাই করা, মানে বাড়ি বাড়ি গিয়ে ফোন মারফত তথ্য যাচাই করার কথা বলছে। একই সাথে
চূড়ান্ত সিদ্ধান্ত মানে ফাইনাল স্ট্যাটাস, অনুমোদন যদি অ্যাপ্রুভ অথবা চূড়ান্ত বাতিল হয় তাহলে কিন্তু আপনার সম্পূর্ণভাবে বাতিল হবে। মানে এই মুহূর্তে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট দিয়েছেন তাদের দুটো ঘটতে পারে, একটা হচ্ছে আন্ডার ইনকোয়ারি প্রত্যেকের দেখাচ্ছে এবং এখন সমস্তটা আপনি অভিযোগ করতে পারবেন রিজেক্ট হলে সেটাও বলছে, ফিল্ড ভেরিফিকেশন হবে তাদের সেটাও বলছে, এবং সমস্তটা আবার খুঁটিয়ে দেখা হবে এবং যদি যোগ্য মনে হয় তাহলে আপনাকে অ্যাপ্রুভ করে দেবে, ঠিক আছে। আর যদি যোগ্য না মনে হয় তাহলে আপনাকে ফাইনাল রিজেকশনের মধ্যে ফেলবে এবং আপনি সেই অনুযায়ী টাকা পাবেন না, এটাই অ্যাকচুয়ালি বলেছে। এবার এখানে ভেরিফিকেশন ক্যালেন্ডার বা জুলাই মাসের 5টি সেরা গুরুত্বপূর্ণ তারিখের কথা বলি। 4 জুলাই মন্ত্রিসভায় রিভিউ মিটিং এবং নতুন নির্দেশিকা প্রকাশিত হয়েছে, যেখানে বাড়ি গিয়ে গিয়ে ভেরিফিকেশন শুরু করার কথা বলা হয়েছে, ঠিক আছে। মুখ্যমন্ত্রীও বলেছেন, আমি শোনাচ্ছি। তারপরে 10 জুলাই অফলাইন বা অনলাইনে কি হচ্ছে ডেটা এন্ট্রির ব্যবস্থা, 10ই জুলাইয়ের মধ্যে ডেটা এন্ট্রি করতে হবে। 12ই জুলাইয়ের মধ্যে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের অনলাইনে ডেটা এন্ট্রি 12ই জুলাইয়ের মধ্যে তুলতে হবে এবং সমস্ত ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর রিপোর্ট জমা করতে হবে এবং 13ই জুলাই থেকে পোর্টালে পার্মানেন্ট এবং চূড়ান্ত স্ট্যাটাসের আপডেট শুরু হবে, ঠিক আছে। 13ই জুলাই থেকে এই ডেটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, ঠিক আছে। অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে ভেরিফিকেশনের কাজ। এবার বলে রাখি ফিল্ড ভেরিফিকেশন বা অধিনায়করা কী কী যাচাই করবে। প্রথম হচ্ছে ব্যক্তিগত তথ্য যেমন আধার কার্ড, ব্যাংকের বিবরণের সত্যতা, এগুলো দেখবে। দ্বিতীয় দেখবে নথি আপলোড করা ডকুমেন্টের সাথে বাস্তবে মিল আছে কিনা, যে আপনি যা ডিটেলস দিয়েছিলেন সেটা বাস্তবে মিল আছে কিনা। পরিবারের তথ্য বা যোগ্যতায় সরকারি শর্ত পূরণ হচ্ছে কিনা, ঠিক আছে। ফর্মে কোনো তথ্যগত ভুল থাকলে সেই ভেরিফিকেশনের সময় সেটা সংশোধন করে সুযোগ মিলবে 3000 টাকা মাসিক পাওয়ার জন্য, ঠিক আছে। এবার বলে রাখি আবেদনের চূড়ান্ত বাতিলের 3টি প্রধান কারণ। প্রথম হচ্ছে ইনকাম ট্যাক্স, 3টি মেন বিষয় উল্লেখ করেছে। পরিবারের কোনো সদস্য যদি আয়কর প্রদান করে, এখানে কিন্তু যে আবেদন করছে সে না, যে নোটিশ এসেছে সেখানে যে সদস্য ইনকাম ট্যাক্স দিচ্ছে তাদের একই সাথে পাকা বাড়ি একই ছাদের তলায় যদি 3টি বেশি বা ঘর থাকে, পাকা ঘর থাকে, 3টের বেশি পাকা ঘর থাকে তাহলেও বাতিল হওয়ার সম্ভাবনার কথা বলছে। একই সাথে যারা ব্যবসা করছে জিএসটি নাম্বার আছে পরিবারের কারোর, জিএসটি অন্তর্ভুক্ত ব্যবসা থাকলে তাও কিন্তু নাম বাতিল করার কথা বলছি। 3টে মোস্ট ইম্পর্টেন্ট কারণ, ঠিক আছে। 3টি কারণ যার কারণে একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, একটা হচ্ছে পাকা বাড়ি, 3টের বেশি বাড়ি। দেখো এখন আমি এতদিন বলেছিলাম এবং সমস্ত কেউ বলেছিল যে 3টের বেশি পাকা বাড়ি থাকলেও আপনি পাবেন, কারণ সেই সময় কিন্তু কোনো নির্দেশিকা ছিল না, এখন এই নির্দেশিকাটা কিন্তু এসছে। একই সাথে জিএসটি সেটাও পরিবারের কারণ। এখানে যেমন আগে ট্যাক্সের বিষয়টা ছিল কি যে ব্যক্তি বা যে মহিলা বা যে দিদি বা যে বোনেরা এই ফর্ম ফিল আপ করছেন, অন্নপূর্ণা যোজনার জন্য টাকা দিচ্ছেন, টাকা পাওয়ার জন্য সরকারি ভাতায় আবেদন করছেন, তারা যদি সরকারি চাকরি করে, তারা যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলেই তিনি যোগ্য হবেন না। কিন্তু এখন নির্দেশিকায় বলা হচ্ছে ফ্যামিলি পরিবারের যে পরিবার রয়েছে সেই পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে পাওয়া যাবে না, পরিবারের কারোর যদি জিএসটি থাকে তাহলে পাওয়া যাবে না, পরিবারের যদি 3টির বেশি পাকা ঘর থাকে তাহলে পাওয়া যাবে না, ঠিক আছে। এখানে কিন্তু অনেক ধরনের বিষয় আছে। ধরুন 2 ভাই একসাথে থাকে, ঠিক আছে, তার ছেলে মেয়ে আছে, তাহলে একটা রুম এর একটা রুম, 2 পরিবারের তাদের ছেলে মেয়ের জন্য একটা রুম, তাহলে 3টে রুম যখনই হয়ে যাচ্ছে তখন সে এই অনুযায়ী কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো কেউ ধরো 3 ভাই থাকে একই জায়গায়, যৌথ পরিবার 3 ভাই, তাহলে 3টে রুম তো তাদের থাকবেই পরিবারের সাথে, 3জন মানে তার ছেলে পেলে নিয়ে সংসার করছে, তো 3জন পরিবারে যদি সন্তান থাকে তাদের বিয়ে হয়ে থাকে তাদের আলাদা আলাদা রুম থাকবেই। রুম থাকা মানে তাহলে তারা রিজেক্ট। এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার। বাদবাকি আপনাদের কি মনে হয় বাদবাকি কমেন্ট সেকশানে আপনারা কিন্তু এই বিষয়ে অবশ্যই জানিয়েন। এবার বলে রাখি যে টাকা পাবেন না, আয়কর দিলে ইনকাম ট্যাক্স দিলে টাকা পাবেন না, যেটা ন্যূনতম হয় যে মাসে 1 লাখের বেশি মানে 12 লাখের বেশি যদি আপনি ইনকাম করেন তাহলে আপনাকে সরকারকে ট্যাক্স দেন এবং ট্যাক্সে কিন্তু টিডিএস, যারা টিডিএস দেন
মানে আমরা প্রথম যখন আমরা কলেজে পড়াশোনা করতাম তখন ছোটোখাটো যখন কোনো কাজ করতাম ধর কোম্পানির থ্রুতে, তখন টিডিএস কি হচ্ছে, টিডিএস কোম্পানি কেটে নিত, 5% টিডিএস কেটে নিত, টিডিএস কেটে পেমেন্ট করতো, ঠিক আছে। এবার এই টিডিএসটা কোথায়, প্যান কার্ডে জমা হয়, ঠিক আছে। প্যান কার্ডে জমা হয়, এই টিডিএসটা রিটার্ন করার জন্য আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়। তো ইনকাম ট্যাক্স ফাইল করে ওই টিডিএসটা যাতে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড নিতে পারি। তো যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন পরিবারের কেউ, তার মানেই যে রিজেক্ট তা না, ইনকাম ট্যাক্স ফাইল করেন কিন্তু আপনার হয়তো 12 লাখের কম ইনকাম, তাহলে কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের জায়গায় পড়েন না। মানে আপনি সরকারকে ইনকাম ট্যাক্সের থ্রু ট্যাক্স যদি দেন তাহলেই আপনি বাতিল হবে। আদারওয়াইজ যদি টিডিএস বা যার ধরুন বছরে 1 লাখ টাকা ইনকাম, মাসে হয়তো 10,000ও ইনকাম করেন না, সেও ইনকাম ট্যাক্স দিতে পারেন। যে ধরুন বছরে 10,000 ইনকাম করে আমি বলছি, সেও ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন। এখানে মোট কথা হচ্ছে ইনকাম ট্যাক্সের স্ল্যাবের মধ্যে পড়ছেন তাদের বাতিল, ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার করি। এবার হচ্ছে পেমেন্ট ফেলিওর, মানে হচ্ছে অ্যাপ্রুভ হওয়ার সত্ত্বেও টাকা ঢুকছে না। ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করুন, অনেক সময় এসএমএস আসে না, অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, অনেকের ফেলিওর দেখাচ্ছিল, তার সত্ত্বেও টাকা ঢুকেছে, কেন প্রথমবার হয়তো ব্যাঙ্ক পাঠিয়েছে টাকা ঢোকেনি সার্ভারের জন্য, দ্বিতীয়বার আবার পাঠিয়েছে টাকা ঢুকে গেছে, তাই জন্য স্টেটমেন্ট চেক করুন। ডিবিডি লিঙ্ক চালু রাখুন, অ্যাক্টিভ রাখুন এবং কেআইসি ঠিকঠাক করুন, এবং আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা দেখুন, যাতে যাদের এই পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের যাতে সমস্যাটা মিটে যায়। এবার বলে রাখি পুরো বিষয়টা, এই মুহূর্তে মূল কথা যেটা ভেরিফিকেশন হচ্ছে আপনাদের আন্ডার ইনকোয়ারি, মানেই টাকা যে নিশ্চিত, মানেই টাকা নিশ্চিত পাবেন এমন না, তাদের ধাপ যাচাই করা হবে, সব তথ্য ঠিক আছে কিনা প্রমাণিত হলে জুলাই এর টাকা আগস্টে কিংবা জুলাই মাসে পাওয়া যাবে। এবার কি করবেন, এর জন্য প্রস্তুত থাকুন, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট হাতের কাছে রাখুন, ব্যাংক আপডেট এবং টাকার সমস্যা আজই ব্যাংকে গিয়ে মেটান, ঠিক আছে। ব্যাংক আপডেটের সমস্যা হলে, ব্যাংকের কোনো ত্রুটি থাকলে সেটা চেক করুন এবং 13ই জুলাইয়ের পর পোর্টালে নিজের ফাইনাল স্ট্যাটাস কিন্তু দেখুন। 13ই জুলাই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রেখে সমস্তভাবে সঠিকভাবে ভেরিফিকেশন এবং কাগজগুলো রেডি রাখুন। আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্যান কার্ড, একই সাথে আপনার বাড়িতে এসে যে সমস্ত ডকুমেন্টেশন দিয়েছেন, যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোকে ভেরিফাই করবে এবং ভেরিফাই করার পরেই আপনি কিন্তু ফাইনালি অ্যাপ্রুভ লিস্টে আসবেন। আর যদি সেখানে ভেরিফিকেশনে ফেল হয় তাহলে পার্মানেন্ট আপনার রিজেক্ট করে দেবে এবং সেক্ষেত্রে আর কিছু করার থাকবে না। তো পুরো বিষয়টা বললাম, এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে 3টে ঘরের যে কনসেপ্টটা আছে সেটা অনেক অংশেই ভুল বলে বিবেচিত হতে পারে, কারণ যৌথভাবে পরিবার অনেকে একসাথে থাকে, সেই কারণে বললাম। আপনাদের এই 3টে ঘর বা তার বেশি ঘর নিয়ে কী মতামত রয়েছে সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।